অহেতুকভাবে সব কিছু পাওয়া যায় এই বিশ্বাস যেন আপনার ভেতর গাঢ় হয়, আমি এই জায়গাটা রাখবো। তখন কাজ করছি, মাসে ধরো প্রায় আমি লাখখানিক টাকা রোজগার করছি। তো আমি বিজনেসে আছি, পারিবারিক বিজনেস, তো সেখানে মাসে লাখখানিক টাকার মতো রোজগার চলছে, কিন্তু মনের ভেতর শান্তি নেই। সবই হচ্ছে, বাট কিছু যেন মিসিং হচ্ছে। মা নর্মদা ভোলে বাবা বলেছে যে জীবনের একটাই নিয়ম, তোর জন্য কোনো নিয়ম নেই। আমার জীবন তরির হালটি ধরে আছেন তারিণী, তাই নদী ছেড়ে খালে ডাঙায় ঢুকতে পারিনি। আমার মাথায় মায়ের আশিস, সারা দেহে মার মমতা, আমার ক্ষতি করবে কে আর কতটুকু কার ক্ষমতা। জলের নিচে পাহাড় রাখো, তবু তরি ডুববে না কো, মার চালনায় চলবো আমি, কোথাও আজও তাই তো হারিনি। আমরা যদি এখন কলার তুলতে শুরু করি তাহলে ল্যাজ গজাবে, তখন মা কানের গোড়ায় দেবে, বলে ভাই কি করছিস। অহেতুক কৃপা আর অহেতুক ভাবেই পাওয়া যায়। তো আমার এটা নিয়ে ভয় লেগেছিল, তপভূমি নর্মদা অডিও সিরিজ আমি করব না, আমাকে টানছে। এবার তখন ওই লাখ টাকা কামাচ্ছি প্রত্যেক মাসে, তো ফুটানোর অভ্যেস হয়ে গেছে, যাই হবে একটা পাঙ্গা নিয়ে নিই, রেকর্ডটা শুরু করে। কোন কোন ক্ষেত্রে জীবনের তুমি এই জিনিসগুলো তোমার অনুভূতিতে ধরা পড়েছে, যেগুলো চমকে দেওয়ার মতো হতে পারে, নাও পারে, কিন্তু তোমার কাছে মনে রাখার মতো? প্রতি মুহূর্তে চমকাচ্ছি। সবে ঘুমটা ধরেছে, বাইরে বজ্রবিদ্যুতের শব্দ হচ্ছে, মানে আমি যেখানে আছি, শুয়ে আছি, খাট যেন কাঁপছে পুরো। ভয় পেয়ে জল বেরোচ্ছে না আনন্দে নাকি আমি জানি না কেন জল বেরোচ্ছে। ইদম তু নর্মদাষ্টকম ত্রিকাল মেব ইয়ে সদা পঠন্তিতে নিরন্তরম নয়ন্তি দুর্গতিম কদা। মা জীবনকে সহজ করে দিয়েছে আমি যাদেরকে দেখেছি। মানুষ পরিশ্রম করে আধ্যাত্মিক পথে সে চলে না। যত ভার ছিল, ও যেদিন উনি আমাকে ওই বজ্রবিদ্যুৎ বাইরে শুনিয়েছেন, ও সেদিন থেকে মাথা খালি করে দিয়েছে। 2019 সালে ছত্তিশগড়ে গেছিলাম, বিলাসপুরে। ওখানে একটা রেডিও চ্যানেলে আমি 3 মাসের জন্য একটা প্রোগ্রাম করছিলাম, আকাশবাণী FM রেনবোতে। আরে ভাই, সব থেকে দূর কোনটা হবে, কিন্তু মাওবাদী এলাকা। ঠিক আছে, দেখা যাবে। কে জানতো যে তারপরে আমি কাঁদতে কাঁদতে অমরকণ্টক ছুটবো। লিটারেলি আমি কাঁদতে কাঁদতে অমরকণ্টক গিয়েছি। আচ্ছা, কি সেই কাহিনী? আমার তো খুব শোনার লজ্জাজনক কাহিনী না, মানে মাঝে মাঝে দেখছি মায়ের কথা মনে পড়ছে এবং কাঁদতে কাঁদতে যাচ্ছে। ঠিক আছে, মানে এত যে কান্না কোথা থেকে আসছে আমি জানি না। সেই ফুলটা এনে আমাকে দিল। আমি মাকে বলেছিলাম যে তোমার পায়ের ওই জল আর ফুল কিন্তু আমার চাই। মনে মনে বলেছিলে? মনে মনে বলেছি, মানে দাবি রীতিমতো। মা 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 আলাদা, মা আলাদা, মা আলাদা, মা আলাদা। নমস্কার প্রিয় দর্শক, আমি চন্দন চক্রবর্তী, সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে একটা নতুন পডকাস্টে আজ স্বাগত জানাচ্ছি। আমার বাঁদিকে যিনি বসে আছেন, শ্রদ্ধেয় মাননীয় শ্রী প্রদীপ সাহু। তিনি মা নর্মদার চরণে নিজের জীবনকে সমর্পণ করেছেন। তার আধ্যাত্মিক পথ চলা, তার আধ্যাত্মিক উপলব্ধি এবং তার অনুভব, এই প্রত্যেকটা জিনিস আজকে আমরা শুনবো, আপনাদের সামনে তুলে ধরবো। এবং তার সাথে সাথে আমাদের চ্যানেলের যে অলৌকিক ঘটনাগুলো নিয়ে আমরা কাজ করি, অবশ্যই এই আলোচনায় সেটা বাদ যাবে না। প্রদীপ, প্রথমেই তোমাকে আমার তরফ থেকে তোমাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। কেমন আছো আগে বলো? মায়ের কৃপায় ভালো আছি। এবং আজকে চন্দনদা আমার পূর্ব পরিচিত, এবং আমাদের কথাবার্তায় সেটা প্রকাশ পাবে। প্রথমে যে কথাটা বলছো তুমি, যে শ্রদ্ধেয়, জানি না, তবে হ্যাঁ একটা দুটো চুল পাকতে শুরু করেছে। এবং অনেক সিরিয়াস নোট, যে আপনারা যেভাবে চন্দনদার এই যে চ্যানেল, চন্দনদার যে আধ্যাত্মিক জার্নি, আপনারা যেভাবে পাশে আছেন, সত্যি কথা বলতে আমি আপনাদের কাছে আজকের এই এপিসোড থেকে আমি আপনাদেরকে সাধুবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। চন্দনদার সাথে আমার যে আলাপ, সেই আলাপে আমি চন্দনদাকে যেভাবে দেখেছি, তার যে আগ্রহ, তার যে স্পৃহা মানুষকে জানানো এবং নিজে খোঁজ করা, সেটা আমাকে কিন্তু ইন্সপায়ার করেছে। বাদবাকি ভালো লাগছে এই কারণে, কেননা যার কাজ আমাকে ইন্সপায়ার করেছে, আমি আজকে তার চ্যানেলে আসছি,
তো স্বাভাবিক কারণে সেটার জন্য আরও বেশি ভালো লাগছে। না দেখো, আমি যবে থেকে এটা শুরু করেছি, দেখো প্রদীপ, তখন আমার এই বিষয়টার সম্পর্কে কোনো জ্ঞান বা পূর্ব অভিজ্ঞতা বলতে কিছু ছিল না। আসলে যেটা হয়, ইউটিউবে চ্যানেল শুরু করতে গেলে একটু দেখতে হয় যে আমি যে বিষয়টা নিয়ে কাজ করছি সে বিষয় নিয়ে আরও কে কে কাজ করছেন, কেমন কাজ করছেন। তা সেইটা করতে গিয়ে আমি দেখলাম এই আধ্যাত্মিক লাইনে, আধ্যাত্মিক জগতে প্রদীপ সাহু বিশেষ করে মা নর্মদার বিষয় নিয়ে অনেক গভীর পর্যন্ত যাওয়ার চেষ্টা করছেন। তো তখন আমি ভাবলাম, ঠিক আছে, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড নিয়ে যে বিশাল আমার জানা আছে তা নয়, তবে হাঁটা চলা শুরু করা যেতে পারে। তা সেই দিক থেকে তোমার বিভিন্ন এপিসোড আমি দেখেছি এবং দেখে আমার মনে হয়েছে প্রচুর মানুষ পিপাসার্থ, এবং পিপাসার্থ তাদের সংসার জীবনের বাইরে গিয়েও যে একটা আলাদা জগতের জন্য তারা সময় দিতে চান, হয়তো কোনোভাবে কোনো প্ল্যাটফর্ম পান না, কোনো মাধ্যম পান না। আমরা কিন্তু একটা মাধ্যম হয়ে উঠতে পারি। তা সেই দিক থেকে আমি তোমাকে দেখে কিন্তু উৎসাহিত হয়েছিলাম, সেটা আজকের কথা নয়। এবং তোমার চ্যানেলেও আমি গেছিলাম, তোমার স্টুডিওতে আমি কিছুক্ষণের জন্য ছিলাম, থাকার সৌভাগ্য অর্জন করেছিলাম। আজ দেখো প্রদীপ, চতুর্দিকে যে বিভিন্ন ভারসাম্যহীনতার বাতাবরণ চলেছে বিভিন্ন ক্ষেত্রে, আমরা কিন্তু এই মাধ্যম সেই সব জায়গা থেকে কিছুটা হলো মানুষকে সরিয়ে পারছি বা চেষ্টা করতে পারছি। প্রথমেই আমি তোমাকে জিজ্ঞাসা করব, তোমার এই আধ্যাত্মিক জার্নি, এটার সূচনা কিভাবে, কখন? দেখো, আধ্যাত্মিক জার্নির সূচনা বা কবে থেকে, এই প্রশ্নটা আমার কাছে অনেক কঠিন প্রশ্ন। আজকের এই এপিসোড যারা দেখছেন, সমাজে বহু মানুষ আছেন, আমি একদম মানে সিরিয়াসলি বলছি তোমাকে, যে কে যে কোথায় দাঁড়িয়ে আছে, কে কার সামনে আছে সারির আর কি, নাকি কে অনেক পিছনে আছে, এই জায়গাগুলো সত্যি কথা বলতে আমার মাথায় ঢোকে না। আমার আধ্যাত্মিক জার্নির শুরু আমি নিজেও জানি না যে কবে থেকে। এই জীবনে, এই শরীরে এর আগে কতগুলো জন্ম হয়েছে আমি সেদিক থেকে বলছি না। আমার কাছে মা নর্মদার বা ভোলে বাবার কথা বলবো, আমি ভোলে বাবার নাম নেব, আমি সেই জায়গাটার জন্য আমাকে কিছু করতে হয়নি, না আমাকে মেডিটেট করতে হয়েছে, এই শরীরের কথা বলছি আমি, না আমাকে আলাদা করে কিছু প্রয়াস নিতে হয়েছে। তাই আজকের কথাবার্তায় আমার মধ্যে সেই প্রয়াসহীন একটা পাওয়া ফল বা অহেতুক কৃপা, এটাই কিন্তু বারবার আপনারা ছটা পাবেন। তো তোমার চ্যানেলের যে নাম সাধক অলৌকিক, জানি না কতটা অলৌকিক ব্যাপার, কিন্তু আমাকে কিছু করতে হয়নি। মানে ঘুম থেকে উঠে মা হাত ধরে টেনে নিয়ে বলছে, চল ভাই, আয় বাবা আয়, ঘুম হয়েছে, চলো আমার কাছে এবার এসো, আমি এবার তোমার দায়িত্ব নিয়েছি, তোমার লালন পালন ইত্যাদি ইত্যাদি সব জায়গা থেকে তুমি কি বলবে, তুমি কি করবে ইত্যাদি ইত্যাদি সব কিছু বাবা আমি সব সামলে নেব, চিন্তার কোনো বিষয় নেই। ব্যাপারটা এইরকমই হয়েছে। ঠিক এই জায়গা থেকেই তোমার কাছ থেকে জানতে চাই, ঠিক এই ঘুম ভাঙানোর ব্যাপারটা, এই ঘুম ভাঙানোর মুহূর্তটা তুমি কবে অনুভব করলে যে মা নর্মদার কৃপায় তোমার জীবনে পরিবর্তন আসতে শুরু করেছে? আমি জানি না এই কথা আপনাদের কাছে কতটুকু কাজে লাগবে, তবে আমি একটা জিনিস চেষ্টা করব, সেটা হচ্ছে যে আজকের এই এপিসোডে যে কথাগুলো বলছি, এই এপিসোড দেখার পর, শোনার পর, তোমার প্রশ্নের উত্তরের জায়গা থেকে আর কি, অহেতুকভাবে সব কিছু পাওয়া যায় এই বিশ্বাস যেন আপনার ভেতর গাঢ় হয়, আমি এই জায়গাটা রাখবো। আমি তখন কাজ করছি, মাসে ধরো প্রায় আমি লাখখানিক টাকা রোজগার করছি। সেটা কতদিন আগে? 2019 সাল। বেশ। তো আমি বিজনেসে আছি, পারিবারিক বিজনেস, তো সেখানে মাসে লাখখানিক টাকার মতো রোজগার চলছে, পারিবারিক বিজনেস, এবং তার পাশাপাশি ভিডিও এডিটিং ইত্যাদি ইত্যাদি, ক্যামেরা নিয়ে কাজকর্ম করা, লাখখানিক টাকা রোজগার চলছে। কিন্তু মনের ভেতর শান্তি নেই, মনের ভেতর শান্তি নেই। নিজের ভেতর চলছে যে সবই হচ্ছে, বাট কিছু যেন মিসিং হচ্ছে। ছোটবেলা থেকে ভোলে বাবার প্রতি আমার একটা স্বাভাবিকভাবে টান জন্মেছিল, কেননা ঘটনাচক্রে আমার যে পরিবারে জন্ম হয়েছে, যে পরিবেশে জন্ম হয়েছে, একটা গ্রামীণ পরিবেশ, এবং আমার পরিবারে যে পরিবারে জন্ম হয়েছে সেই পরিবারে
বাকি যারা আমার পূর্বপুরুষ যারা আছেন বা এখনও যারা শরীরে আছেন, আমার দাদু ঠাকুমা মারা গেছেন, শরীরে নেই, তো আমার দাদু ঠাকুমা আমার কাছে আইডল। আমি আমার দাদু ঠাকুমাকে যেভাবে দেখেছি, এবং আমার বাড়ির পাশেই গ্রামের তোমার চড়ক উৎসব চলছে, মানে গাজন উৎসব চলছে। জায়গাটা কোথায়? জায়গাটা তোমার পূর্ব মেদিনীপুর। বাহ, খুব মজাদার বিষয় চন্দনদা। ছোটবেলায় কি হতো যে ধরো তখন সবে সবে একটু বুঝতে শিখেছি, মানে জ্ঞান পড়ছে বলা যায়। গাজন উৎসব হচ্ছে, তখন তো বুঝি না গাজন কি, কি ব্যাপার কি, চকলেট পাবো, একটু হয়তো কিছু বাড়িতে লোকজন আসছে, খাবার দাবার আসছে, বেশ মজাদার বিষয়। আরেকটু যখন জ্ঞান বাড়ছে তখন দেখছি যে গলায় সাদা একটা উত্তরীয়র মতো নেওয়া, উত্তরীয় সেটা পরে জেনেছি, সাদা একটা কি একটা পরে আছে খালি গায়ে। আমি পাড়ার দাদাদের কাকুদের দেখছি, মানে একটা অন্য বেশভূষায় দেখছি তাদেরকে। তো তখন আমার মনে হচ্ছেটা কি। এরপরে দেখছি যে চড়ক সেখানে উপর থেকে ঝাঁপ মারছে আনাজ কাটার বটির মতো। তো ভাবছি যে ওগুলো বোধহয় কারোর বাড়ির আনাজ কাটে, তাতেই বোধহয় ঝাঁপাচ্ছে ওরা, বটি ঝাঁপ। চড়ক হচ্ছে একটা লম্বা গাছের মতো, তাতে বাঁশ দিয়ে ঝুলে সেদিকে ঘুরপাক খাচ্ছে। তো আমাদের বাড়িতে চাল ফল টল সবজি টবজি আর কি কিছু চাইতে এসছে, সেগুলো দেওয়া হচ্ছে। তো এইগুলো দেখতে দেখতে যখন বড় হচ্ছি, তো পরের সারিতে আমরা যারা আছি ওই গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে, তো আমরা ধীরে ধীরে গিয়ে ওই চড়কের মধ্যে ঢুকছি, ওই গাজনের মধ্যে ঢুকছি, ওই উত্তরীয় নেওয়া, খালি পেটে থাকা, এইসব চলছে। তো এইসব করতে 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 এই শরীরের ক্ষেত্রে অহেতুকভাবে ওগুলো তো করছি। তখন তো এরকম কোনো ইচ্ছা নেই যে ভাই আমি পরে একটা ইউটিউব চ্যানেল বানাবো, তাতে আমি মা নর্মদাকে নিয়ে কথা বলবো, তো কে জানতো। কিন্তু ধীরে ধীরে সংস্কারে প্রবেশ ঘটছে। হ্যাঁ, হচ্ছে ওগুলো, ঠিক আছে, ওগুলো হচ্ছে দাদা, কিন্তু আমি তো সচেতনভাবে এগুলো হয় না। আজ পর্যন্ত সেই একই অবস্থা। মা নর্মদা ভোলে বাবা বলেছে যে জীবনের একটাই নিয়ম, তোর জন্য কোনো নিয়ম নেই, আর আমি নিয়ম রেখে করব কি। মান্নাদের একটা গানের পংক্তি আমার মনে পড়ছে, আমার জীবন তরীর হালটি ধরে আছেন তারিণী, আমার জীবন তরীর হালটি ধরে আছেন তারিণী, তাই নদী ছেড়ে খালে ডাঙায় ঢুকতে পারিনি, বা এরকম কিছু একটা আছে। দেন এর শেষের স্ট্যান্জার আগের স্ট্যান্জারটা হচ্ছে, আমার মাথায় মায়ের আশিস, সারা দেহে মার মমতা, আমার মাথায় মায়ের আশিস, সারা দেহে মার মমতা, আমার ক্ষতি করবে কে আর কতটুকু কার ক্ষমতা, জলের নিচে পাহাড় রাখো তবু তরি ডুববে না কো, মার চালনায় চলবো আমি, কোথাও আজও তাই তো হারিনি, আমার জীবন তরীর হালটি ধরে আছেন তারিণী। তো এই তারিণী আপনার কাছে, আমার কাছে, আমাদের সবার কাছে, আপনার যে ইষ্ট তিনি দেব হন বা দেবী হন, এই তারিণী সবার কাছেই কিন্তু নানান রূপে তোমার প্রশংসা করি। চন্দনদার চ্যানেলে এসছি বলে প্রশংসা করছি না, কিন্তু কেননা প্রশংসার জায়গায় আমার কৃপণতা প্রচণ্ড। ভাই ঠিকঠাক না দেখলে তো প্রশংসা বেরোবে না। প্রশংসা জিনিসটা খুব দুর্লভ তো। হ্যাঁ অবশ্যই না, চাপলুসি পাওয়া যায়, চাপলুসি পাওয়া যায়, তো প্রশংসা, সত্যিকারের প্রশংসা খুব দুর্লভ জিনিস, দুর্লভ ব্যাপার। তো তোমার যে জার্নি, সেই জার্নি কত মানুষকে নানানভাবে তাদেরকে উদ্দীপ্ত করছে, কিন্তু এক্ষেত্রে দেখো তুমি আমি কেউ না ভাই, কেউ না, কেউ না, কেউ না। ও ওনার পাওয়ার ছিল, উনি পাচ্ছেন। আমরা যদি এখন কলার তুলতে শুরু করি তাহলে ল্যাজ গজাবে, তখন মা কানের গোড়ায় দেবে, বলে ভাই কি করছিস। ঠিক, তোর জীবনে তুই কি করেছিস যে আমি তোর কাছে এসেছি। এখানে অহংকারের কোনো বিন্দুমাত্র জায়গা নেই। একদম তাই। তো সেই জায়গা থেকে উত্তর যদি এক লাইনে যদি সামাপ করি, বিষয়টা হচ্ছে এটাই যে অহেতুক কৃপা, আর অহেতুক ভাবেই পাওয়া যায়। যদি সমর্পণ করে দিই তাহলে হাতে একটা সুতোও ধরে রাখা যাবে না। তাই আমি নিজে কিছুই করছি না, ভুল করি, ঠিক করি, চুরি করি, ডাকাতি করি, খুন করে দিই, কি কাউকে আদর যত্ন করি, মানুষের সেবা করি, না করি, যা করছি সব উনি করাচ্ছেন। ভালো ওনার, খারাপ আমার না, খারাপও ওনার,
কেন উনি আমার বাবা, উনি আমার মা, সেই জায়গা থেকে। আর উনি আজকে যখন এই এপিসোড করছি, চলছে দাদার সাথে কথাবার্তা, ওনার দৃষ্টির বাইরে তো নয়। তো মাকে যখন বলেছি যে তুমি যা বলাবে তাই বলবো ওখানে গিয়ে, তো উনি তাই বলাচ্ছেন। ঠিক, একদম ঠিক। তার ইচ্ছা ছাড়া কিছুই হয় না। তার ইচ্ছায় তুমি জবে থেকে এই কাজটা শুরু করলে, প্রথম কিভাবে শুরু করলে? দেখো, জীবন সব ক্ষেত্রে তোমাকে মন্ডা মিঠাই দিয়েও শুরু করাতে পারে, আবার কখনো দেখা যেতে পারে যে বিরূপ পরিস্থিতিতে মানুষ শুরু করতে পারেন। মানে খুব সহজ ভাষায় যদি বলি যে ভক্তি না দুই প্রকারের জায়গা থেকে আসে, স্রোত আসে। একটা ভক্তি আসে ভালোবেসে, আর একটা ভক্তি আসে ভয় পেয়ে। তো আমার ক্ষেত্রে যেটা, মানে সেই স্টেজে আমি যাচ্ছিলাম তখন আমি ভয় পাওয়ার স্টেজে ছিলাম না। জ্যোতিষের জায়গা যদি বলা যায় তাহলে বলতে হয় যে তখন 7.5 চলছে। আর সত্যি কথা বলতে 7.5 যে তখন চলছে সেটা আমি পরে জানতে পেরেছি, যখন আমি জ্যোতিষ নিয়ে প্রোগ্রাম করছি তখন বুঝতে পারছি যে ওই সময় নাকি আবার 7.5 চলছিল। আচ্ছা। তো 7.5-তে যদি মা নর্মদা ভোলে বাবার যদি কৃপা পাওয়া যায়, তো এর থেকে তো ভালো কিছু আর হয় না। তো সেই জায়গা থেকে আমার ক্ষেত্রে তখন ব্যাপারটা ছিল যে ভালোবেসে ব্যাপারটা শুরু হচ্ছিল। তবে প্রথম আমার ভয় লাগছিল যে জায়গায়, সেটা হচ্ছিল যে আমি আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলবো, সেটা নিয়ে আমার জ্ঞান কি আছে, আমার উপলব্ধি কি আছে, এইটা আমাকে কিন্তু ভাবাচ্ছিল যে পারের করি কি রয়েছে। হ্যাঁ, পারের করি কি রয়েছে, বা আমি যে শুরু করব, ভাই আমি নিজে কে, আমি নিজে কি জানি। আধ্যাত্মিকতার জায়গা থেকে যদি কথা বলতে হয় এবং সেই কথাটা ইউটিউবে যখন যাচ্ছে, তো স্বাভাবিক কারণে আমি যদি আশীর্বাদ কুড়াই তাহলে লাখ লাখ মানুষের, আর যদি অভিশাপ কুড়াই রাখার জায়গা নেই বাড়িতে, এই জায়গাটা তৈরি হবে। তো আমার এটা নিয়ে ভয় লেগেছিল। বাকি আমার মনে হয়েছিল যে আমি করব না, তপভূমি নর্মদা অডিও সিরিজ আমি করব না, দিয়ে আমি 1 সপ্তাহ ছেড়ে দিয়েছিলাম। তো তারপরে আমার নিজের মনে হচ্ছে যে না, আমার করা দরকার, আমাকে টানছে, ঠিক আমাকে টানছে, আমার রেকর্ড করা দরকার। এবার তখন ওই লাখ টাকা কামাচ্ছি প্রত্যেক মাসে, তো ফুটানোর অভ্যাস হয়ে গেছে, খরচের অভ্যাস হয়ে গেছে, পারিবারিক জায়গায় ইত্যাদি ইত্যাদি সব দিক থেকে। তো তখন আমার মনে হচ্ছিল যে আমি যদি ডুবি একবার তাহলে তো ডুবে যেতেই পারি। এটার নিজের উপর কনফিডেন্স আছে যে যদি কোথাও ডুব মারি তো ডুব মারি, আর যদি কোথাও নেই তো নেই। তো তাহলে তো কাজটা জলাঞ্জলি যাবে। ভাবলাম ঠিক আছে, যা হবে একটা পাঙ্গা নিয়ে নিই, রেকর্ডটা শুরু করে। তো মায়ের কাছে আমার প্রথম একটাই প্রার্থনা ছিল যে মা, চঞ্চল করো না, তুমি শুরু করিয়েছো, তুমি এর কমপ্লিট করাও, পূর্ণ করাও। তো মা পাঠ পূর্ণ করিয়েছে। এবার পাঠ করতে 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 তপভূমি নর্মদা রেকর্ড করতে 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 তখন আরও বেশি ডিসকভার চলছে, আরও কিছু ঘটনা ঘটছে আর কি, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা দেখো, বিষয়টা হলো যে যেটা বললাম পারের করিটাও মনে হয় এক্ষেত্রে মিনিমাম অন্তত যেটা দরকার সেটা হলো নিঃস্বার্থ সমর্পণ ও ভালোবাসা। একদম তাই, একদম তাই। এইবারে নিঃস্বার্থ ভালোবাসা সমর্পণ কেন আমার মধ্যে আসবে বা তোমার মধ্যে আসবে, সেটা সম্পূর্ণ অন্তর্লীন ব্যাপার, সেটা ভেতরের ব্যাপার। এটা হয়তো ব্যাখ্যা করে বলার বিষয় নয়। কিন্তু বিষয়টা হলো আমরা চর্মচক্ষুতে মোটা দাগের অনুভূতিতে জানতে চাই, বুঝতে চাই আমার মধ্যে তুমি কি দেখলে, তোমার মধ্যেই বা আমি কি দেখলাম, যাতে আমার মনে হলো তুমি ছাড়া আমার কেউ নেই। এই জায়গাটায় ধরে আমি তোমার কাছ থেকে জানতে চাই, তুমি তোমার জীবনে মা নর্মদা বলো, ভোলে বাবা বলো, বা দৈব অলৌকিক অনুভূতি বলো, যাই বলো, কোন কোন ক্ষেত্রে জীবনের তুমি এই জিনিসগুলো তোমার অনুভূতিতে ধরা পড়েছে, যেগুলো চমকে দেওয়ার মতো হতে পারে, নাও পারে, কিন্তু তোমার কাছে মনে রাখার মতো? দাদা, প্রতি মুহূর্তে চমকাচ্ছি, প্রতি মুহূর্তে চমকাচ্ছি। দেখো, 7.5 যে ফেজ, সেখানে আমি রোজগার করছি ঠিক কথা, মানসিক চরম যন্ত্রণার মধ্যে আছি, এবং আমি সৌভাগ্যগুণে আমার পরিবার পেয়েছি, বাবা মা ভাই। আমাকে পরিবারের খুব বেশি দায়িত্ব নিতে হয় না।
আমার পরিবারের আমাকে খুব বেশি দায়িত্ব নিতে হচ্ছে না। মানসিক যে যন্ত্রণা তাহলে কোথায়? মানসিক যন্ত্রণা হচ্ছে যে নিজের ভেতর চলছে, আমি যেন সন্তুষ্টি পাচ্ছি না। আমি যে কি চাই আমি নিজেও জানি না। এই আরেক মগজমারি চলছে মনের ভেতর। যখন মায়ের হাতটা ধরছে, একদিন রাত্রিবেলা 2-3টে নাগাদ পর্যন্ত জেগে আছি। তো রাত জাগা পার্টি, রাত জাগা অভ্যেস, দুশ্চিন্তায় ঘুম আসছে না। মানে কি যে আগডুম বাগডুম ভাবছি, কি যে জীবনে চাইছি, কোথায় যে যেতে চাইছি আমি নিজেও জানি না। পয়সা আছে, টাকা আছে, না স্বস্তি পাচ্ছি না, পকেটে টাকা আছে। তো হালকা একটু ঘুম ধরেছে, মানে ভোরবেলায় মানে জেগে থাকার দিনের পর দিন। তারপরে যেমন একটা ভাই ঘুমিয়ে পড়ি, এবার শরীর আর টানছে না সেই জায়গা থেকে। সবে ঘুমটা ধরেছে, বাইরে বজ্রবিদ্যুতের শব্দ হচ্ছে। মানে আমি যেখানে আছি, শুয়ে আছি, খাট যেন কাঁপছে পুরো। তো আমি বললাম হচ্ছেটা কি, এত কি লোডশেডিং হয়ে গেছে আমার রুমটা। তো আমি দরজা খুলে যখন বাইরে বেরিয়ে দেখছি, কোথাও বজ্রবিদ্যুৎ কিছু নেই, বর্ষা টর্ষা কিছুই নেই, ফুটফুটে চাঁদের আলো। আমি কিন্তু ভয় পেয়ে গেছি তখন। এ আবার কি হচ্ছে, মানে ঘরের মধ্যে তাহলে এই যে কাণ্ড কারখানাটা চলছে এটা কেন হচ্ছে। দিয়ে ঘরের মধ্যে ঢুকছি, ঘরের মধ্যে ঢোকার পরে চুপ করে না, মানে তক্তপোষের উপর বসে আছি, খাটের উপর বসে আছি চুপ করে। আর কি হচ্ছে এটা, তো পুরো শরীর কাঁপছে। দিয়ে তখন হঠাৎ একটু পরে দেখছি চোখ থেকে জল বেরোনো শুরু হয়েছে। মানে কেন যে জল বেরোচ্ছে, কেন যে মানে কিসে ভয় পেয়ে জল বেরোচ্ছে না আনন্দে নাকি আমি জানি না কেন জল বেরোচ্ছে। এবং মনের ভেতর একটা টান আসছে। আর দেন মাথার ভেতর শুধু তখন ওইটা চলছে যে আমি শুরু করিনি কেন, আচ্ছা আমাকে শুরু করতে হবে। মায়ের কথা বলা, এই অবস্থাটুকু পর্যন্ত আমি বলতে পারি, এর বেশি আমি যাওয়ার পারমিশন নেই আমার। এরপরে কি ছিল আমি বলতে পারবো না, পারমিশন নেই আমার কাছে। এইটুকু জায়গা থেকে তখন মনে হয়েছে যে তুমি পারের করি বলছো না, যে আমাকে যেন আশ্বস্ত করছে যে বাবা তোর কাছে আছে কি নেই, পকেটে করি, তোর পারের করি, তোর বোঝার দরকার নেই, আমি আছি। তবে একটা শর্ত, মিথ্যাচার যেন না হয়, গাল গল্প যেন না হয়, তাহলে কিন্তু আমি নেই। এরপরে যখন শুরু হয়েছে, মায়ের কথা বলা শুরু হয়েছে ইউটিউবে, প্রথম দিকে আমি 3-4টে এপিসোড ভিডিও বানিয়েছি, দিয়ে আবার একটু কানমোলা দিয়েছে, সেবারে কানমোলাই দিয়েছে। দিয়ে আমাকে বলছে তোকে কে দেখতে এসে রে, তুই ক্যামেরার সামনে এরকম করে বসে আছিস কিসের জন্য, তোকে কে দেখতে এসছে, বাট তুই লুকো। তখন অডিওতে জার্নি শুরু হয়েছে। তো মা দেখো সামলে নেয়, আমরা কিচ্ছু করি না, কোনো মানুষ কিছু তিনি করতে পারবেন না, এই আমার ভরসা, মানে বিশ্বাস, আমরা কিচ্ছু করি না। সত্যি কথা বলতে কি প্রদীপ, মা নর্মদার কথা আমি প্রত্যক্ষভাবে কখনো সেইভাবে যে করেছি তা নয়, কিছু কিছু এপিসোড আমার গেছে, কিন্তু সেই এপিসোড করতে গিয়ে এমন কিছু ঘটনার কথা আমি পড়েছি যেখানে দেখেছি এক প্রান্তের মানুষ, ধরো উত্তর মেরুর মানুষ, সে আসলে ভয় ভক্তি ভালোবাসা কিছুই তার মধ্যে নেই, কিন্তু পরিক্রমা করতে করতে নিয়মিত মায়ের জলে স্নাত হতে হতে তার মধ্যে এমন পরিবর্তন এসছে যে সে নিজে জাস্ট উন্মাদ হয়ে গেছে। সেই উন্মাদটা হলো আধ্যাত্মিক উন্মাদনা, এবং শেষে পরিণত হয়েছে এক গভীর তপস্যার মধ্যে এক লীন হয়ে যাওয়া যোগী রূপে। একদম তাই। তুমি তো নর্মদা পরিক্রমা করিয়েছো, অনেককে বহুবার করিয়েছো, নিজে গেছো, পরিক্রমা করেছো। এই কিছুক্ষণ আগে তোমার একটা ভিডিও আমি দেখছিলাম শ্যামল বাবুর। আচ্ছা, হ্যাঁ দেখছিলাম শ্যামলদা। এইবারে আমি তোমার কাছ থেকে এটা জানতে চাই, কারণ আমি জানি এক্ষেত্রে তোমার অভিজ্ঞতা আছে, না থাকাটাই অসম্ভব। পরিক্রমা যে তুমি করাও, এই পরিক্রমার মধ্যে তুমি কারোর মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিল কি? যে পরিবর্তনগুলো তোমার কাছে তার পরিক্রমার আগে একরকম, পরে আরেক রকম, এবং তার উপলব্ধি, এই বিষয়টা প্রথমে একটু তোমার কাছ থেকে জানতে চাইব। দেখো, বাইরের ছবি তো একটা মানুষের মধ্যে ধরা পড়ে, কিন্তু ভেতরে তার যে পরিবর্তন, হ্যাঁ সেটাও কিন্তু ধরা পড়ে। মায়ের যে নর্মদাষ্টকম আছে,
মায়ের নর্মদাষ্টকমের যদি একেবারে শেষ পংক্তিতে চলে যাই, 9টা স্ট্যাঞ্জা আছে, একেবারে শেষ স্ট্যাঞ্জায় যদি চলে যাই, ইদম তু নর্মদাষ্টকম, যেখান থেকে শুরু হচ্ছে আর কি, ইদম তু নর্মদাষ্টকম ত্রিকালমেব ইয়ে সদা পঠন্তিতে নিরন্তরম নয়ন্তি দুর্গতিম কদা। বাঙালি সংস্কৃত উচ্চারণ একটু ভুলভাবেই হবে, মা বুঝে নেবে। তো ওখানে তারপরে আছে যে মানে যে লাইনগুলো আছে, আমি তার যদি সরল অর্থ যদি বলি, মা বলছে যে ভাই তোমার করার দরকার নেই কিছু, তুমি ত্রিকাল যদি নর্মদাষ্টকম পাঠ করো তাহলে তোমার জীবনের যা যা কিছু সংস্কার যেগুলো নাকি তোমাকে আটকাচ্ছে, তোমাকে নিজেকে খুঁজে পেতে আটকাচ্ছে। আমার কাছে আধ্যাত্মিকতার মানে কিন্তু দাদা আলাদা। আমার কাছে আধ্যাত্মিকতার মানে হচ্ছে নিজেতে নিজে আত্মস্থ হওয়া। কেউ যদি বহুবার আমি আমি শব্দ উচ্চারণ করে, আমার সেই লোকটাকে ভালো লাগে, সেই মানুষটিকে ভালো লাগে। কেননা যে আমি আমি বলছে বারবার, আমার এটা, আমার ওটা, আমার সেটা, ও আমিকে তাড়াতাড়ি খুঁজে পাবে। আমি যদি আমিকে খুঁজে পাই তাহলেই আমি আমিতে আত্মস্থ হয়েছি। আর আমি যে বিভক্ত ছিলাম আত্মা এবং শরীরে, আমাদের তো দ্বৈত সব কিছু দিয়ে রেখেছে। তো আমি যদি এক আমি আরেক আমিকে খুঁজে পেয়ে গেছে, মানে শরীর আমি আত্মা আমিকে খুঁজে পেয়েছে, তবে এই দুটোকে মেলানোই তো কাজ। নিশ্চয়ই। চাই আপনি চোখ খুলে মেলান আমি 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 বলতে বলতে, চাই আমি চোখ বন্ধ করে মেলান, মিলে গেলেই মিলে যাবে, সোজা ভাষা। তো মা যেটা বলে যে ভাই তুমি সহজভাবে হাঁটতে থাকো, চাই আমার পাড়ে এসে তুমি হাঁটলে আমি তোমাকে বলবো ওটা তুমি পূর্ণ পরিক্রমা করলে, চাই তুমি বাড়িতে হাঁটছো কি বসে আছো, ইভেন মানে বিছানায় বসে আছো, ঘুমিয়ে আছো, কাজের জায়গায় আছো, রাস্তায় হাঁটছো, ভাই টয়লেটে বসে আছে কেউ, তখনও যদি মনের ভেতর তার চলতে থাকে নর্মদে হর নর্মদে হর নর্মদে হর, ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় চলতে থাকে, বা কেউ শুয়ে পড়েছেন, তিনি শ্বাস নিচ্ছেন যখন নর্মদে, ছাড়ছেন যখন হর বলছেন, ধীরে 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 ওটা ওনার মধ্যে ঢুকে যাবে। স্নান করে আছে কি 5 দিন স্নান করেনি, রোগগ্রস্ত অবস্থায় আছেন কি তার পিরিয়ড হয়েছে মহিলাদের ক্ষেত্রে, কই পরিক্রমা তো চলতে থাকে তখন, চলতে থাকে 3 বছর 3 মাস 13 দিনের পরিক্রমা। কেউ 3 মাসে করছেন, কেউ 1 বছর করছেন, অর্থাৎ তিনি করছেন না, মা তাকে সেখানে রেখেছে। তো তখন তো তার পিরিয়ড আসছে, ঠিক আছে, মিন্সের যেটা থাকছে যেটা, তো তখন তো সেটা খণ্ডিত হয়ে যাচ্ছে না। মা বলছে ভাই সহজ হও, তুমি কি করবে, তুমি শুধু থাকার চেষ্টা করো, চাই ভান করো, ভান করতে 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 তুমি একটা সময় বুঝতে পারবে যে তুমি আর আমি দুজনে কানেক্ট হয়ে গেছে, লিঙ্কড হয়ে গেছে। তো মা এইভাবে সহজভাবেই বলে। তুমি ভোলে বাবার কথা দেখো না, ভোলে বাবাকে তুমি একটা নিম গাছের তলায় বলে দাও, বসিয়ে দাও, নিমেশ্বর মহারাজ হয়ে গেছেন উনি। বটের তলায় ভোলে বাবা কেউ রেখেছে, বটুক ভৈরব নাম দিয়ে দিল। কই কখনো উনি তো বলছেন না যে আমি বটুক ভৈরব আমাকে বলো না। মাটির ঢেলা নিয়ে যে বানলিঙ্গগুলোর যে ইতিহাস, মাটির ঢেলা নিয়ে শিব পূজা করছে, উনি তো সবেতেই আছেন। তো স্বাভাবিক কারণে সহজ যে মানুষটা হবে সে নিজেকে খুঁজে পাবে, সে আত্মস্থ হবে, চোখ খোলা অবস্থাতেই হয়ে যাবে, অর্থাৎ মানে ঈশ্বরকে পেয়ে যাবে। হ্যাঁ ঠিক, অর্থাৎ স্বসৃষ্ট যে সংস্কারগুলো নিয়ে মানুষ থাকে, সেগুলো মানসিক সংস্কার হোক কি দৈহিক সংস্কার হোক, সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখেই তার কাছে যেতে হবে বা যেতে হয়। একদম তোমার এই কথাতে অন্তত এইটুকু বেরিয়ে আসছে। এইবার দেখো, আমরা প্রত্যেকেই তো সংসারবদ্ধ জীব, সংস্কার নিয়ে আমাদের চলতে হবেই। এবং যারা বড় বড় মহাপুরুষ মহাসাধক, তারা সংস্কার নিয়ে আসেন, পরবর্তীকালে তারা সংস্কারকে ছিন্ন করে অন্য লোকে যাত্রা করেন, তাদের সাধন লোকে যাত্রা করেন। এবার বিষয়টা হলো, সাধারণ মানুষের জন্য আমরা যদি বলি যে নর্মদা পরিক্রমা একটা বড় সুযোগ, তাহলে সেই দিক থেকে যখন নর্মদা পরিক্রমা কেউ একজন শুরু করছেন, তখন তার মধ্যে কিছু সংস্কার নিয়ে কিন্তু তিনি শুরু করছেন। কষ্টার্জিত যে তার যে সাধন উপলব্ধি, এইটার শেষে যখন তিনি গিয়ে উপস্থিত হলেন, তখন তুমি তো খুব কাছ থেকে তাদের দেখো, তারা বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রেণী থেকে আসেন, সামাজিক শ্রেণী থেকে আসেন, বিভিন্ন ক্ষেত্র থেকে আসেন। আমি তোমার কাছ থেকে জানতে চাইছি, তাদের
সেই বাহ্যিক মানসিক এবং দৈহিক রূপের পরিবর্তন তোমার চোখে কতটা ধরা পড়ে? দেখো, খুব সহজ কথা বলি। এই এপিসোডে বহু মানুষ আছেন মা নর্মদার নাম প্রথম শুনছেন তারা, আবার অনেকের পূর্ব পরিচিত মা নর্মদা। মানুষ সহজ হয়, সোজা ভাষা। আমি যা দেখেছি সহজ হতে, যে কোনো আধ্যাত্মিক মানুষ তিনি যদি সহজ না হতে পারেন, তার জীবনে আমি মনে করি না যে ঈশ্বরের প্রভাব তিনি সত্যিকারের পেয়েছেন। আমি যাদেরকে দেখেছি পরিক্রমাতে, আমি তাদেরকে সহজ হতেই দেখেছি। আমি নর্মদা পরিক্রমা ছাড়াও বাকি আরও যত মানুষজনকে দেখেছি, তাদের মধ্যে প্রতিযোগিতাও দেখেছি। কে কতটা এগিয়ে যাচ্ছে সাধন পথে, সেই নিয়ে প্রতিযোগিতা চলছে। আমার মনে হয় যে মা সহজ করে দেয়। যে ধরো আগে সেবা করতে চাইতো না, তার মধ্যে সেবার ভাব চলে আসে। যার মধ্যে একটা আক্রোশ ছিল জীবনে কিছু করে ওঠার জন্য, অন্য কাউকে প্রমাণ করার একটা স্পৃহা ছিল প্রচণ্ড রকমভাবে, তার মধ্যে এখন আসে যে আমার আর প্রমাণ করার কিছু নেই, ডিসকভার করার আছে, নিজেকে আবিষ্কার করার আছে। বুঝতে পারছো? যার মধ্যে আমি দেখছি যে প্রচণ্ড পরিমাণে তীব্র ঘৃণার পরিমাণ কমে গেছে তার ভেতর। সে ক্ষমা করতে পারছে এবং নিজেকেও ক্ষমা করতে পারছে। সামনের মানুষটিকেও যেমন পাচ্ছে, আবার নিজেকেও ক্ষমা করতে পারছে। মানে ওর টিউমার হওয়ার চান্স ছিল, টিউমারটাও বাদ চলে গেছে। ক্যান্সার হওয়ার চান্স ছিল, ক্যান্সারটা ওর জীবন থেকে সরে গেছে। নিজেকে চিনতে পারে, নিজেকে মানুষ নিজে অতিক্রম করতে পারে। নিজে যা হয়ে উঠতে চায় তার প্রথম ধাপ তো নিজেকে চেনা, সেটা চিনতেও পারে এবং নিজে নিজের জীবনের যে পথ, জীবনের যে পরিক্রমা, আত্মা পরিক্রমা করছে। শরীর নর্মদার তট ধরে নাও, আত্মা তোমার ঘুরছে। আমি যদি সহস্রাকে ধরে নিই দক্ষিণ তট, মূলাধারকে ধরে নিই যদি উত্তর তট, বা মূলাধার উত্তর, এটা দক্ষিণ তট ধরে নিই, তো এখানে তোমার সুষুম্না নাড়ি শরীরে আছে, এটাকে আমি নর্মদা ধরে নিই। তোমার মধ্যে দুটো সত্তা আছে, ইড়া পিংলা। তো তুমি তো ভাই নারী সত্তা পুরুষ সত্তা দুই সত্তাকে মেশাচ্ছ নিজের ভেতর, নিজেকে চিনে তুমি সহজ হচ্ছ। মা জীবনকে সহজ করে দিয়েছে আমি যাদেরকে দেখেছি। এবং আমার নিজের জীবন থেকে যদি বলি, আমার জীবনেও যে গাঁটগুলো ছিল, বহু গাঁট ছিল, আরও আছে কিছু। যেদিন পূর্ণ হয়ে যাবে তখন তো আর ক্যামেরার সামনে আমাকে দেখা যাবে না, তখন তো চিতায় উঠে সাট করে বেরিয়ে যেতে হবে। মা সহজ করে দেয়, এটুকুই বলতে পারি। আর আরেকটা তোমার আগের কনসিকুয়েন্সে আমি ছোট্ট করে বলতে চাই, মানুষ পরিশ্রম করে আধ্যাত্মিক পথে সে চলে না। আমার ছোটোবেলায় যখন আমি স্কুলে পড়ছি, এইচএস স্কুলে পড়ছি, তখন দেখছি যে একটা স্বামীজিকে দেখছি। আমার মনে হচ্ছে স্বামীজি যুবকবেলায় কী করছিল। স্বামীজি কি জানতো? কবে জানতে পেরেছে যে তিনি গেরুয়া কাপড় পরবেন? তারপরে তৈরির প্রসেস হয়। তুমি অনেকটা পথ যখন এগিয়েছ না, তখন অহেতুক কৃপাতে এগিয়ে যায় মানুষ। যে সহজ হবে সে অহেতুক কৃপাতে এগিয়ে যাবে। ভক্তির পথ, ঘরে বসে নাম জপ করো, 5 বার নাম নাও, তাতেই দেখবে যে উনি তোমার সামনে এসে দাঁড়িয়ে গেছে। আরেকটা যেটা বিষয়, যেটা মানে প্রতি মুহূর্তে অলৌকিক যেটা ঘটনা ঘটছে আমার সাথে, সেটা হচ্ছে যে আজকের সময় দাঁড়িয়ে মানুষের পেটের ভাত জোগাড় করতে দাদা নাভিশ্বাস অবস্থা। আমি আমার পরিবার পেয়েছি। আমার বাবা বলছে তোর যেটা ইচ্ছা হচ্ছে তুই ওটাই কর। আমার ভাই সে বলছে ঠিক আছে দাদা, আমি সংসারের কাজগুলো সামলে নিচ্ছি। মা বলছে ঠিক আছে তুই তোরটা ঠিক করে, তোর যেটা ভালো লাগছে তুই কর। আমার পরিবার আমার পাশে আছে। তো এটা আমার জীবনে প্রতি মুহূর্তে অলৌকিক। অবশ্যই। এবার ধরো রোজগারের জায়গা থেকে যেদিন 500 টাকা রোজগার হচ্ছে সেদিনও বিন্দাস আছি। যেদিন 5000 টাকা হচ্ছে, কথার কথা বলছি, উদাহরণ দিচ্ছি, মোটামুটি পেটে ডাল ভাত জুটিয়ে দিচ্ছে। তো এটা কম অলৌকিক নয়। লোকে সারাদিনে মাথার ঘাম পায়ে ফেলে তাদের 12টা বেজে যাচ্ছে, মানসিক টেনশান, শারীরিক টেনশান, মুড়ি মাছি করে দুটো পেটে মুখে গুঁজে নিয়ে ছুটতে হচ্ছে। তো আমাকে তো সেটা করতে হচ্ছে না। আমার তো মাথার যত গ্যাঞ্জাম ছিল, যত ভার ছিল, ও যেদিন উনি আমাকে ওই বজ্রবিদ্যুৎ বাইরে শুনিয়েছেন, মানে রুমের ভেতর বজ্রবিদ্যুৎ যেন মানে শুনছি বসে, ও সেদিন থেকে মাথা খালি করে দিয়েছে। সেদিন থেকে উনি বলে নিয়েছে তোর চিন্তা নেই, তোর সব দায়িত্ব আমার। তো এরপরে আমার সমর্পণের জায়গায় আমি কোথায় সমর্পণ করলাম, বরং উনি এসে আমাকে বলছে বাবা তোর কোলে বস। সত্যি আমি তোমার এই কথাটার সূত্র ধরেই বলি, দেখো এটা আমি বেশি বাড়িয়ে বলছি না, আমি যতদূর যা দেখেছি
পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ মোটামুটি শাক্ত সাধনার একটা বড় জায়গা। একদম তাই। বৈষ্ণব সাধনার জায়গা একটা আলাদা রয়েছে, নদিয়া কেন্দ্রিক, কিন্তু শাক্ত সাধনার একটা বড় জায়গা। কিন্তু মা নর্মদাকে কেন্দ্র করে পূজা, পাঠ এবং প্রচার, এইটা কিন্তু আমি খুব একটা দেখিনি। এটা আমি ক্যামেরার সামনেই বলছি, একমাত্র তোমাকেই প্রথম দেখেছি এটা নিয়ে উদ্যোগী হতে। এবং আমি তোমার এই ধরনের অনেক ভিডিও দেখেছি যেখানে তুমি বিভিন্ন রকমভাবে মানুষের কাছে মা নর্মদাকে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করেছো, এখনো করে চলেছো। তুমি মানুষের থেকে সাড়া পেয়েছো, তাদের নিয়ে বাজার হাটে ঢুকে গেছো, অলি গলিতে ঢুকে গেছো, গঞ্জে গ্রামে ঢুকে গেছো, দোকান পাটে ঢুকে গেছো, মানুষের ঘরে ঢুকে গেছো, মানুষের ঘরের দুয়ারে ঢুকে গেছো। এই যে তুমি যাচ্ছ, তোমার এই যে জার্নিটা, প্রচার কাজের যে উৎসাহটা, উদ্দীপনাটা, তোমার ভেতর থেকে তুমি কিভাবে এই কাজটা তুমি করো, কোন প্রেরণায় করো, এটা যদি আজকে তুমি আমাদের বলো। দেখো, যাকে ভালোবাসি সে যে আমাকে করাচ্ছে, এ আমার নিজের কাছে এটা একটা বিশাল পাওয়া। তো ভোলে বাবা, মা নর্মদা, আমার সোনা মা, সে যে আমাকে তার নাম নেওয়াচ্ছে, তো এটা আমার কাছে বিশাল ব্যাপার। তুমি আমাকে ছোট ভাই হিসেবে প্রশংসা করছো, কিন্তু ঘটনা হচ্ছে যে আমার আগেও এই পশ্চিমবঙ্গে, আমি ইউটিউব চ্যানেলের নাম নিচ্ছি না, তোমার চ্যানেলে বসে আছি বলে, কিন্তু তিনি জানেন আমি কার দিকে ইশারা করছি, কার দিকে। তারা আমার অগ্রজ, তারা মা নর্মদার কথা মানুষকে শুনিয়েছে। ফিজিক্যাল লেভেলে যদি দেখি, মা নর্মদার একটা মন্দির আছে দীঘাতে। আচ্ছা। তো ওখানে আলোক আড্ড এবং তার সাথে আরও অনেকে অ্যাসোসিয়েট হয়ে ওখানে 2010 সালে মায়ের মন্দির ওখানে আছে। তো আমার মূর্খতা যে আমি জানতাম না, আর আমার মা নর্মদা আমাকে জানায়নি। তো দুজনেরই আমাদের ভুল। আমিও যদি ভুল করে থাকি তাহলে মা নর্মদাও ভুল করেছে। 2019 সালে অ্যাকচুয়ালি আমি ছত্তিশগড়ে গেছিলাম, বিলাসপুরে। ওখানে একটা রেডিও চ্যানেলে আমি 3 মাসের জন্য একটা প্রোগ্রাম করছিলাম। ওদের একটা বেঙ্গলি একটা 3 মাসের জন্য একটা সেগমেন্টে প্রোগ্রাম হচ্ছিল। তো তার আগে আমি কলকাতায় এখানে রেডিও করেছি 2017 সালে, আকাশবাণী কলকাতায়, আকাশবাণী FM রেনবোতে। আচ্ছা। তো কানেকশন হয়েছে, তখন কাজের খুব দরকার, দানা পানি জুটছে না, এরকম ব্যাপার আর কি। তো ওখানে ওই কাজটাই করছিলাম। আমি গিয়ে কাজ করতে করতে আমাকে একদিন ওখানকার ড্রাইভার বলছে যে এখানে কয়েকটা জায়গা ঘুরে দেখার আছে। রতনপুর আছে, ওখানে মহাপীঠ, চৈতুরগড় আছে, মা দুর্গার মন্দির পাহাড়ের একেবারে মাথায়, খুঁটা ড্যাম আছে যেখান থেকে বিলাসপুরের মাছ আপনি খাচ্ছি। আমরা বাঙালিরা মাছ ভাত, বিলাসপুরের মাছ খুঁটা ড্যাম থেকে আসছে। আরেকটা জায়গা হচ্ছে অমরকণ্টক। আপনি কোথায় যাবেন, চলুন আপনাকে ঘুরিয়ে নিয়ে আসে। আরে ভাই, সব থেকে দূর কোনটা হবে? বলছি চৈতুরগড় হবে, কিন্তু মাওবাদী এলাকা। আর ঠিক আছে, দেখা যাবে। তো আমার তখন অমরকণ্টক যাওয়া হয়নি। কে জানতো যে তারপরে আমি কাঁদতে কাঁদতে অমরকণ্টক ছুটবো। লিটারেলি আমি কাঁদতে কাঁদতে অমরকণ্টক গিয়েছি। আচ্ছা, কি সেই কাহিনী? আমার তো খুব শোনার লজ্জাজনক কাহিনী না? তপভূমি নর্মদা তখন পাঠ চলছে, রেকর্ড চলছে। দেবাশিস দার সাথে আমার আলাপ হয়ে গেছে ততদিনে। দেবাশিস দাকে আমি বললাম যে চলো তোমার সাথে, তুমি আমাকে নিয়ে চলো। তো দেবাশিস দা আমার স্পন্সর, রেলে চাকরি করতো, রেলের টিকিট পাওয়া গেছে। তো আমার এরকম প্রচুর স্পন্সর আছে, কিন্তু তারা আমাকে টিকিয়ে রেখেছিল, মা তাদেরকে পাঠিয়েছিল। তো দেবাশিস দার সাথে তখন অমরকণ্টক যাচ্ছি। আমি কেন জানি না, বাড়ি থেকে বেরোনোর পর বাবা মাকে প্রণাম করে যখন আমি বেরোচ্ছি যে আমি অমরকণ্টক যাচ্ছি, এরকম ব্যাপার, বলে ঠিক আছে যা, কবে আসবি, ইত্যাদি ইত্যাদি। খুব ক্যাজুয়াল ব্যাপার। বাসে উঠেছি আমি। বাসে ওঠার পর যখন ট্রেনে উঠেছি, তোমার শালিমার থেকে ট্রেন ছাড়ে পেন্ড্রা রোড থেকে আবার ছোট গাড়ি ধরে অমরকণ্টক যেতে হয়। তো আমি কেন জানি না, মাঝে মাঝেই দেখছি মায়ের কথা মনে পড়ছে এবং কাঁদতে কাঁদতে যাচ্ছে। ঠিক আছে, এত যে কান্না কোথা থেকে আসছে আমি জানি না। মা যেন বলছে আয় 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 আয়, এরকম চলছে আর কি বিষয়টা। মায়ের মন্দিরে গিয়ে যখন পৌঁছেছি, বাড়ি থেকে নারকেল নিয়ে গেছি বড় বড় দুখানা। মায়ের মন্দিরে পৌঁছে আর পুজো দিতে ইচ্ছা করছে না। মাকে দেখে আমার মনে হচ্ছে যে তোমাকে কি পুজো দেবো, তোমাকে বাকি সবাই কেন পুজো দিচ্ছে, তুমি তো আমার খুব কাছের, তো আমি তোমাকে কেন পুজো দেবো? ঠিক আছে দাঁড়াও, তোমাকে পুজো দেবো এখন পরে,
আমার অনেক কাজের শিডিউল আছে, অনেক ভিডিও শ্যুট টুট করতে হবে, পুজো পরে হবে। ওদিকে ভিডিও শ্যুট চলছে, দিন পেরিয়ে যাচ্ছে। অমরকণ্টক থেকে আরও নর্মদার তটে তটে যাব, একদম কামাখ্যায় গিয়ে শেষ করে তারপর কলকাতা ঢুকবো। 48 দিনের প্ল্যান। আচ্ছা, অনেক বড় জার্নি। হ্যাঁ, আমি 15 দিন গিয়ে অমরকণ্টকে গিয়ে আমার ওই একটা দুটো ভিডিও শ্যুট করতাম, গিয়ে বাকি গিয়ে মন্দিরে হাঁ করে গিয়ে আমি চুপ করে বসে থাকতাম দূরে কোণের দিকে, চুপ করে বসে আছি। আর মায়ের মন্দিরের মানে মূল যে সেদিকে আমি তাকিয়ে বসে আছি, এবং কত যে কথা চলছে ভেতরে ভেতরে। তো সেই ঘর থেকে যে নারকেল আমি ছাড়িয়ে নিয়ে গেছিলাম, সেই নারকেল দিয়ে শেষে যেদিন আমি পুজো দিতে যাচ্ছি, সেদিন ওখান থেকে তখন দেবাশিসদা বেরিয়ে গেছে অন্য জায়গায়। কেন দেবাশিসদা বলছে না আমি শিডিউল মেনটেন করব, দেবাশিসদা বেরিয়ে গেছে। আমি বললাম আমি এখানেই থাকলাম, আমার এখনও এখান থেকে আর ছুটতে ইচ্ছা করছে না। আমার রোজ কাজ হচ্ছে গিয়ে একবার মায়ের মন্দিরে গিয়ে বসা, একদম সন্ধেবেলা রুমে ফেরা, চুপ করে গিয়ে বসে থাকা। শেষে যেদিন আমি পুজো দিতে গিয়েছি, তো সেদিন আমাকে পুরোহিত, যিনি ওখানকার পুরোহিতজি, পরিচয় তো ছিল না, তিনি আমাকে মায়ের চরণ ধোয়া জল, মায়ের যে পায়ে যে ফুলটা ছিল সেই ফুলটা এনে আমাকে দিল। আমি মাকে বলেছিলাম যে তোমার পায়ের ওই জল আর ফুল কিন্তু আমার চাই। মনে মনে বলেছিলে? মনে মনে বলেছি, মানে দাবি রীতিমতো, ওটা কিন্তু আমার চাই। আচ্ছা, ওটা আমার লাগবে। কেননা তুমি আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে 3 কিলোমিটার জঙ্গলের ভেতর দিয়ে যেখানে আছি, ওখানটা একটু চিৎকার চেঁচামেচি কম হবে বলে আমি মায়ের মন্দির থেকে 3 কিলোমিটার দূরে বারাতি নালার দিকে আছি। জঙ্গলের ভেতর দিয়ে শর্টকাটে হেঁটে হেঁটে আমি গিয়ে পৌঁছাচ্ছি ওখানে। থানার পেছন দিয়ে রাস্তাটা বেরোয়, যারা গিয়েছেন তারা জানবেন। আচ্ছা, আমার কিন্তু মায়ের পায়ের ফুল এবং জল চাই, তোমার কিন্তু চাই ওটা। তো উনি বলছেন তোর কিসের জন্য চাই, তুই তো পুজোই দিসনি। আমি বললাম দাঁড়া, আজকে নারকেলটা নিয়ে যাচ্ছি তোমার কাছে। এই কথাগুলো মনে মনে চলছে? মনে মনে চলছে, এটা মনে মনে চলছে তখন। তুমি কিন্তু দেবে আমাকে, আমার কিন্তু লাগবে, আমি তোমাকে মিষ্টি খাওয়াবো, এটা চলছে। মা আর ছেলের মধ্যে কথা চলছে। মা 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 আলাদা, মা আলাদা, মা আলাদা, মা আলাদা, কিচ্ছু নিজস্ব চেষ্টা নেই। যা প্রেরণা সব উনি, সব ভোলে বাবা। দাদা আমার, আমি হয়তো অলৌকিক কিছু বলতে পারছি না, হতাশ করছি। না না, তুমি যা বলছো এ অনেক গভীরের কথা। দাদা আমার নিজস্ব কিচ্ছু নেই। তুমি দেখো না, আমি তপভূমি নর্মদার পরেও আমি কিছু আমার চ্যানেলের জন্য কিছু অডিও পাঠ করার চেষ্টা করেছিলাম। লোকে শুনে বলছে বা ভালো হয়েছে, কিন্তু আমি আর শেষ করে উঠতে পারিনি, সেগুলো পূর্ণ করতে পারিনি। আমি তখন বুঝছি যে ওই এক জায়গায় আমার এক খুঁটিতে বাঁধা হয়ে গেছে, এই শরীর অন্তত ওই এক খুঁটিতে নর্মদায় বাঁধা হয়ে গেছে। ভাই আমার দ্বারা আর কিচ্ছু হবে না, আমি ক্ষমা চেয়ে নিয়েছি লোকের কাছে। আচ্ছা, আমি আর কিচ্ছু পারবো না, কেননা অনেক ফরমাইশ আসছিল, আপনি এটা পাঠ করুন, আপনার কণ্ঠ খুব ভালো, ইত্যাদি ইত্যাদি। আমি বলি ভাই আমার দশা তুমি বুঝতে পারলে বোঝো, দয়া করো আমার উপর, আমার দ্বারা অন্য কিছু করা সম্ভব না। উনি যা করাবেন আমাকে তার বাইরে আমি বেরোতে পারবো না, কেননা ভালোবাসা ওনার সাথে হয়ে গেছে। তো দেখো, তোমার সঙ্গে মায়ের যে অন্তর্লীন সম্পর্ক গভীরতা পেয়েছে, সেখানে বোধহয় অলৌকিক কথাটা অনেক ক্ষুদ্র হয়ে যায়। তাই সেই কারণে তোমার সাথে মায়ের যে যোগাযোগ, তাকে নিয়ে কাজ করা, সেটা প্রচার কার্য হোক বা ডিজিটাল দুনিয়ায় হাঁটা চলা হোক, চলাফেরা হোক, সমস্ত কিছুর মধ্যেই তোমার তাকে ছাড়া অন্য কিছু ভাবার অবকাশ নেই। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বা কমেন্টস করেছেন যে নর্মদা পরিক্রমা নিয়ে বা নর্মদা তীরের অলৌকিক ঘটনা নিয়ে এপিসোড বানান। দেখুন, এপিসোড আমার কিন্তু রয়েছে, অন্তত 5-6টা হলেও রয়েছে, কিন্তু আপনাদের যাদের শারীরিক মানসিক সেই অবস্থা রয়েছে, যারা পরিক্রমা করতে চান, তাদের জন্য আমি ঠিক করেছি, আজকে যখন আমি প্রদীপ ভাইকে সামনে পেয়েছি, তার কাছ থেকে জেনে নেব যে নর্মদা পরিক্রমার যে সাধারণ নিয়ম কানুনগুলো রয়েছে, সেইগুলো সে আজকে সুন্দর করে বলবে। এবং যাদের সেই অবস্থা নেই, বয়সের কারণে হোক বা অন্য কোনো সাধারণ কারণে হোক, তাদের ক্ষেত্রেই বা করণীয় কি? প্রদীপ, এই সম্পর্কে যদি একটু আলোকপাত করো। আমি এই ক্ষেত্রে খুব অধম ক্ষুদ্র বলার জন্য বলছি না, সত্যি সত্যি ভেতর থেকেই বলছি। আমার যেটা মনে হয় বা আমি যেভাবে দেখেছি, যেটা আমার উপলব্ধিতে এসছে আর কি, আপনি একটা কালো রং ছাড়া যে কোনো একটা আসন আপনি নিন, যে আসনটা আপনার নিজের জন্য হবে, কাউকে বসতে দেবেন না, বিনম্রতার সাথেই বলবেন যে ওটাতে বসো না প্লিজ। তার জন্য আলাদা আসন প্রয়োজনে আপনি তাকে কিনে দিন, হলুদ হতে পারে, সাদা হতে পারে, কালো রং যেন না থাকে। জলশুদ্ধির যে মন্ত্র আছে, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধিম কুরু, হাতে জল নিয়ে এই মন্ত্রটি আপনি বলুন।
3বার বললেন, বলে আপনি আসনের চারপাশে নিজেকে বদ্ধ করে ছড়িয়ে দিলেন। এইবার আপনি মা নর্মদার জন্য মায়ের যে সিদ্ধ বীজ মন্ত্র আছে আপনি সেখানেও যেতে পারেন। যদি মনে হয় যে না, বীজ মন্ত্র করলে বোধহয় উনি ক্ষেপে যাবেন, রেগে যাবেন, মায়ের জায়গা থেকেই বলছি, মায়ের মানে অনুমতি নিয়েই বলছি, না, মা খুশি হবেন। বহু মানুষের ক্ষেত্রে আমি এটা শুনেছি, দেখেছি, অনেকে কমেন্ট বক্সে লিখেছেন নর্মদা বলতে গিয়ে নর্দমা উচ্চারণ বেরোয়। একটা সত্যি কথা বলি, আমারও নর্দমা উচ্চারণ মাঝে মাঝে বেরিয়ে যেত। তো মাকে একদিন জিজ্ঞেস করছি যে মা, নর্দমা উচ্চারণ বেরিয়ে যাচ্ছে, এডিট আছে, কেটে দিই, তো কী করবো, বুদ্ধি দাও, খারাপ লাগছে আমার। বলছে তুই সামনে মা শব্দটা বসিয়ে দে, ঝামেলা মিটিয়ে যাবে। তো নর্দমাকে তো আর মা হিসেবে রেসপেক্ট আমাদের স্মৃতিতে নেই, তো তাই মা এসে যাওয়া মানে নর্মদা হবে, নর্দমা হবে না। তাই শব্দেও যখন লিখবেন আপনারা, টাইপ করবেন, আজকের এই এপিসোডে আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে, সবাই একবার অন্তত জয় মা নর্মদা বলে লিখুন, মা নর্মদা লিখবেন, জয় মা নর্মদা লিখবেন। তাহলে অভ্যেসটা শুরু হয়ে গেল। আসন নিলেন, কালো রং ব্যতীত, জল সিদ্ধ করলেন, আপনি শুদ্ধিকরণ করলেন, দিয়ে আপনি যদি আপনার দীক্ষা হয়ে থাকে আপনি আপনার গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানাবেন, গুরুদেবের কাছ থেকে আপনি অনুমতি নিলেন। মা কিন্তু সিদ্ধি প্রদায়িনী, মা কিন্তু মোক্ষদায়িনী, মায়ের নাম তারপরে আপনি নিতে শুরু করুন, জয় মা নর্মদা বা নর্মদে হর, বাড়িতে বসে। এবারে আপনার যদি পরিক্রমার লিস্টে নাম লেখা থাকে, বাকি আর কি কি কর্ম করলে পরে পরিক্রমায় আপনি গিয়ে পৌঁছবেন নর্মদার তটে, সেটা মা করিয়ে নেবে। ওটা মা আর আপনার দুজনের ভেতরের সংলাপ। আমরা বাইরে থেকে যেমন সবাই মানুষ, কিন্তু দাদাকে দেখতে একটু আলাদা, আমার মুখটা দেখতেও আলাদা, কিন্তু আমরা দুজনে মানুষ ক্যাটাগরিতে পড়ছি। ঠিক তেমনিভাবে বাইরে থেকে আধ্যাত্মিক জার্নি সবার একরকম লাগলেও ভেতরে ভেতরে কিন্তু ভক্ত আর ভগবানের একটা আলাদা সংযোগ থাকে, আর সেটা প্রত্যেকেরই আলাদা হয়, তার ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা হয়। তাই আপনার ফ্রিকোয়েন্সি কি, মাকে জিজ্ঞেস করুন, ওটা মাই আপনাকে বলবে সেই পথ আপনার জন্য সঠিক পথ। তাতে করে মা যদি বলে যে ভাই তুমি ছাদে গিয়ে 10 মিনিট দাঁড়িয়ে থেকো, আর ওখানে ছাদে দাঁড়িয়ে তুমি আমাকে বলবে যে মা তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ নর্মদা, আমি তাতেই তোমাকে কৃপা করব, দেখবেন তাতেই কৃপা করে দেবে আপনাকে। দেবে কে কৃপা? উনিই দেবেন না, উনিই দেবেন। তো উনি কিভাবে দেবেন, ভাবটা কি থাকলে দেবেন, সেই ভাবটা ওনাকেই জিজ্ঞাসা করুন না, যে মা তুমি বলো তোমাকে কিভাবে আমি পাবো, তুমিই বলো। বাকি চন্দনদা এই যে এপিসোড আপনাদের কাছে নিয়ে আসছে, আপনারা সত্যি কথা বলতে এই যে ভক্তিপথের সাথে জুড়ে আছেন, ঈশ্বরীয় কথাবার্তা শুনছেন, আপনাদের ক্ষেত্রে এই পথটা আরও বেশি সহজ, কেননা আপনারা অনেক ধাপ এগিয়ে আছেন, আপনাদের বোধ বুদ্ধি চিন্তা চেতনা অনেক বেশি খোলা, আপনারা অনেকটা এগিয়ে আছেন। কেননা এপিসোডে এখানে ঠাকুর রামকৃষ্ণদেবেরও যেমন কথা আসছে, ঠিক তেমনিভাবে দেখা যাবে যে এখানে ত্রৈলঙ্গ স্বামীজিরও কথা আসছে। কোনো পন্থ, কোনো আলাদা আলাদা মার্গ উনি তো ছাড়ছেন না, সব মার্গেরই সনাতনের সব শাখার কথা উনি বলছেন। আপনি সব শাখার নির্যাস আপনার ভেতরে ঢুকছে দিনের পর দিন চন্দনদার এপিসোড দেখতে দেখতে, শুনতে শুনতে। তো আপনার মধ্যে সেই স্রোত আছে, মা আপনাকে কৃপা করে রেখেছেন, ঈশ্বর আপনার ইষ্ট আপনাকে কৃপা করে রেখেছেন, শুধু ওনাকে প্রশ্ন করার অপেক্ষা যে তুমিই আমাকে বলো কি করলে তোমাকে পাবো। উনি বলে দেবেন আপনাকে, উনি আপনাকে বলে দেবেন। বাকি পরিক্রমার নিয়ম, যারা পরিক্রমায় যাবেন, অমরকণ্টক বা ওমকারেশ্বর থেকে পরিক্রমা হয়। আপনি অমরকণ্টক যাওয়ার জন্য শালিমার, আমাদের কলকাতায় শালিমার স্টেশন থেকে ট্রেন প্রত্যেক রবিবার এই মুহূর্তে আছে, বাকি দেখে নেবেন। পেন্ড্রা রোড স্টেশনে নামবেন, ওখান থেকে গাড়ি ধরে অমরকণ্টকে পৌঁছলেন। অমরকণ্টক মন্দির থেকে আপনাকে একটা ছাড়পত্র দেবে, যদি ছাড়পত্র নাও থাকে আপনার কাছে, মা ছাড়পত্র দিয়েছে বলেই আপনি পৌঁছেছেন ওখানে, কারোর ক্ষমতা নেই আপনাকে আটকায়। বাকি পিঠে একটা ব্যাগ চাই, শোয়ার জন্য একটা ম্যাট চাই, ঠান্ডার সময় হলে কম্বল চাই। ও কম্বলও চলতে চলতে কোথায় উড়ে যাবে, আবার দেখবেন আশ্রম থেকে আপনাকে কম্বল জামা কাপড় ফাপড় সব দিয়ে দিচ্ছে। সাদা ধুতি, সাদা জামা, মহিলাদের ক্ষেত্রে সাদা চুড়িদার, ওপরটাও সাদা থাকবে, কালারিংয়ের কোনো ব্যাপার নেই, সবটাই শান্তির ব্যাপার, সাদা ব্যাপার। বাকি পরিক্রমা করতে করতে নর্মদে হর, জয় মা নর্মদা, কেননা ওটা ওনার জায়গা, ওনার তো নাম নিতে হবে।
বাকি উনি চালনা করবেন। এবার ধরুন সাধারণ জায়গা থেকে আমাদের মনে আসবে যে না, ঘর থেকে বেরোনোর আগে কতদিনের জন্য যাচ্ছি, কবে ফিরবো, কি কি হতে পারে, একটা হিসাব থাকে, একটা হিসেব। প্লিজ, আর কান ধরে বলছি, ওই হিসেব আমি করতে গেছিলাম 2023 সালে। আচ্ছা, চটকে দিয়েছে। কিরকম? মায়ের কাছে আবদার ছিল, শৈলেন্দ্র বাবুকে তুমি উত্তর তট দিয়ে পরিক্রমা করিয়েছো, শুরু করেছিল দক্ষিণ তট দিয়ে, কপিলধারায় গিয়ে চেঞ্জ করে দিয়েছে। আমি দেখো, আমাকে কিন্তু উত্তর তট লাগবে, আমার উত্তর তট লাগবে তোমার কাছে। তো আমাকে বলছে ঠিক আছে চলো, ফাইল পাস হয়ে গেছে, উত্তর তট দিয়ে হবে। এবার আমাকে বলছে যে একজন খেয়াল রাখার জন্য থাকবে, একটি মহিলা, তাকে আমি তখনও কিন্তু চিনি না, তার বাড়ি গুজরাটে, সুরাটে বাড়ি, তার একটা লাল রঙের গাড়ি আছে, সে এই নেচারের, এই খবর আমাকে জানিয়ে দিয়েছে। তো আমি মাত্র 23টা এপিসোড করেছি হিন্দিতে, তপভূমি নর্মদা, 23টা এপিসোড করেছে মাত্র হিন্দিতে। সে ওখান থেকে নাম্বার নিয়ে প্রথম দিন তার সাথে 4 ঘন্টা ফোনে কথা হয়েছে, এবং ওই 4 ঘন্টায় পরিক্রমায় কি হবে না হবে, গাড়িতে জলের ডিব্বা কি থাকবে, কি হবে না হবে, পুরো ক্লিয়ার আলোচনা কমপ্লিট ওই 4 ঘন্টাতেই, প্রথম কলেই। এবং তারপর তিনি, সেই ভদ্রমহিলা, তিনি আমার থেকে বয়সে বড়, তিনি এসেছিলেন এখানে কলকাতায়, তার সাথে সামনে বসেও আলোচনা হয়ে গেল। এবার আমি তো খোরাপাতি দিমাগ, সব একদম হিসেব নিকেশ রাখতে হবে, এই জায়গা থেকে এখানে যাব, ওখানে ওই লোকটি পরিচিত আছে, ওই ফোন করেছিল, দেন এখানে এই উমুক তুমুক, মানে বেশি মগজমারি করেছি আমি। তো করে টোরে উত্তর তট চলে গেছি তোমার গুজরাটের ওখানে, চলে গেছি একেবারে মিঠি তালাইতে, মানে আরব সাগরের কাছে। তো ওখানে গিয়ে যেটা হয়েছে, পরিক্রমা শুরু হয়ে গেছে। তো তখন যাওয়ার পরে ওখানে আমাকে ঠাকুরমশাই পাওয়া যাচ্ছে না। আমি ভাবছি তো বাড়ি থেকে বেরিয়েছি মানে পরিক্রমা চালু আমার, মন থেকে একদম পুরো। ওখানে গিয়ে ঠাকুরমশাই পাওয়া যাচ্ছে না। তো প্রথম দিন ওখানে যখন গিয়ে পৌঁছেছি তখন সন্ধে হয়ে গেছে, পাশেই একটা ভাগবত পাঠের আসর চলছিল 7 দিনের। আচ্ছা, তো আমাদেরকে বলে দিলে যাও প্রভুজি ভোজন করকে আও। রাত্রি 2টোর সময় কিছু পরিক্রমাকারীকে ওখানে পেয়েছি যারা পায়ে হেঁটে পরিক্রমা করছে, তাদের সাথে কথাবার্তা বলে আরও বেশি উন্মাদনা, যে সকালবেলা একদম সংকল্প হয়েই যাচ্ছে। তো দেখলাম না, সকালবেলা সংকল্প হলো না, ওখানে নাকি ঠাকুরমশাই সেদিন আসবে না। ঠাকুরমশাই আসবে না? মা তুমি কি ইয়ার কি করছো? সারা রাত আমি এখানে থাকলাম, ঠাকুরমশাই আসছে না। ঠিক আছে, মানে অভিমান চলছে। ঠিক আছে, তো আমাকে বললো ঠিক আছে ওদিকে চলে যাও, পাশে আরেকটা, ওখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে আরেকটা মন্দির আছে, ওখানে চলে যাও। তো সেই মন্দির, সেই মঠ, সেটা কিন্তু স্থাপন করেছেন আমাদের বাঙালি একজন। তো ওখানে চলে যাওয়ার পরে সেখানে ঠাকুরমশাই আমাকে বললো যে হ্যাঁ আপনারা সংকল্প হয়ে যাবে, আজকে তো রাত্রি হয়ে গেছে, কালকে সকালবেলায় সংকল্প হবে, থেকে যান। আমি ঠিক আছে। এরপরে আমরা যে দুজন ছিলাম, দুজনের মধ্যে মতবিরোধ লেগেছে ওই প্ল্যানিং মাস্টারিং নিয়ে আর কি, সেই ভদ্রমহিলার সাথে। সেই ভদ্রমহিলা আমাকে বারবার বলছে এত প্ল্যানের দরকার নেই, এই 5টা প্ল্যান থাকুক, আমি প্ল্যান করছি। মানে আমি নিজে এখনো সুতো ধরে আছি, নিজের জীবনের হাল ধরে আছি। ঠিক আছে, আমার একটু কিছু এখানে প্ল্যানিং থাকবে, আমি এই চাই, ভূমিকা থাকবে, আমার মাস্টারই থাকবে, সোজা ভাষায় ভূমিকা। তুমি ভদ্রভাবে বলছো, আমি চাইছিলাম যে না, আমি যেটা চাইছি এইরকম ভাবে আমার হতে হবে। তো দুজনের মধ্যে ক্যাচাল বাঁধিয়ে দিয়ে চলো বাড়ি ফিরে চলে যাই, দিয়ে ওর আবার বাড়ি ফিরে চলে এসছে, মানে গুজরাটে আবার ওখান থেকে ফিরে চলে এসছে। দিয়ে ওখানে বাড়ি ফিরে ঢুকে যাওয়ার পর বুঝতে পারছি যে মা কানমোলা দিয়ে বাড়ি ফিরিয়ে দিয়েছে। দিয়ে 3 দিন কান ধরে বসেছিলাম মায়ের সামনে, আই এম সরি, ভুল হয়ে গেছে, ভুল তুমিই করিয়েছো, জানি না তুমি কেন ভুল করিয়েছো, বাট ভুল হয়ে গেছে, চলো সরি। দিয়ে তারপর আবার বললো যে ঠিক আছে চলো। পরিক্রমা ওখান থেকে সংকল্প হলো, পরিক্রমা হতে শুরু করলো। পরিক্রমা শুরু হওয়ার পর প্রথম দিন ধুতি পরেছি, একটু লজ্জা লাগছে, খালি পায়ে কি করে সাষ্টাঙ্গে প্রণাম করব, মানে ঘর থেকে কাঁদতে গেছিলাম প্রথমবারে অমরকণ্টক। ধীরে ধীরে মানে ব্যাপারটা যখন আরও বেশি করে প্রেম জন্মেছে, তখন দেখবে বেশি প্রেম হয়ে গেলে মানুষের মধ্যে না একটা টেকেন ফর গ্রান্টেড ব্যাপার চলে আসে আবার। ঠিক আছে, তো উনি খানিকটা সেই মনুষ্য প্রবৃত্তির মতোই আর কি, আমি ওনার সাথে ডিল চলছে, মায়ের সাথে যেন সেই বিহেভই করছে। ও মা তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো হয়ে যাবে, ধুতি না পড়লেও হয়, মানে এই পাগলামি চলছে। নিজের একটা জেদ কাজ করছে,
জেদ বলো বা ভেতরে একটা উস্কানি বলো, মা তো ঠিক আছে, কোনো ব্যাপার না। দিয়ে ধুতি পরে তারপরে যখন শুরু হয়েছে, হ্যাঁ ঠিক আছে প্রণাম করছি, সাষ্টাঙ্গে চারপাশে লোক দাঁড়িয়ে আছে, সাষ্টাঙ্গে প্রণাম আমি কি করে করবো শুয়ে, তো নর্মালি প্রণাম করি। মানে আমি এই কথাগুলো বলছি এই কারণেই, আমার মধ্যে যা হয়েছে আর যা আমাদের প্রত্যেকের মধ্যে কম বেশি আছে, অনেকের মধ্যে যে দ্বিধা দ্বন্দ্ব থাকছে, পাশের লোকটা কি বলবে, এই ডান দিক কি বলবে, বাঁ দিক কি বলবে, লজ্জা সংকোচ। হ্যাঁ, এরপরে আমার মনে হচ্ছিল ওখানে যদি ধুতি খুলেও যায়, পারলে ধুতি খুলেও দিই, চাই মরে যাই চাই বেঁচে যাই। এসে গেছি নর্মদার তটে, মরে যাওয়া মানে ডিরেক্ট একদম অবশ্যই মায়ের চরণে। মায়ের তটে যদি মারা যাই, মায়ের তটে যদি শ্বাস যায়, তো মায়ের চরণেই যাব। ঘরে যদি মারা যায় তবুও একটু চান্স আছে যে তখন মনের ভেতর কি ভাব থাকবে না ভাব থাকবে জানি না, কিন্তু মায়ের তটে যদি মরে যাই তখন তো ডিরেক্ট মায়ের চরণেই আছি না। তো ট্রান্সফরমেশন দাদা এইভাবে হয়, ও মানে ধীরে ধীরে হয় তোমার মধ্যে। তুমি যে ঘটনাটা বললে, তুমি যে ঘটনাটা বললে সেটা সত্যি খুব বাস্তব এই কারণে, মানে অনেকটা কিরকম জানো তো, ধরো পাহাড়ে ওঠার সময় অনেক কিছু নিয়ে আমরা উঠি, তারপরে অক্সিজেনের অভাবে শারীরিক ক্লান্তির কারণে এক এক করে জিনিসপত্রগুলো আমরা ছাড়তে যাই। আসলে ছাড়তে যাই সেই উঁচু জায়গাটায়, যেখানে পৌঁছতে গেলে অনেক কিছু হালকা হয়ে যেতে হবে। এবং নর্মদা পরিক্রমা যারা করেন প্রত্যেকের ক্ষেত্রে দেখেছি ওখানে কিছু আদিবাসী বাস করেন, যারা কিছু জিনিস আজকাল আর নেই দাদা, সেটা শুনেছি, কেড়ে নিতেন বলা যায়, কেড়ে নিতেন কথাটা ব্যবহার করা বোধহয় ভালো, নিতেন। এবং সেটা আমি মনে করি সেটা একটা তাৎপর্য, একদম তাৎপর্য এইটাই যে তুমি যাচ্ছ নিজের সংস্কার মুক্ত করছো মন থেকে, কিন্তু দেহ বা বাহ্যিক চেতনা থেকে তুমি কি মুক্ত করতে পারছো, হ্যাঁ সেই জায়গাটা থেকে মনে হয় এই ব্যাপারটা দেখলে ভালো হয়। একদম তাই। সেই কারণেই আমি তোমায় বলছি, যারা যেতে পারবেন না বাড়িতে বসে কিভাবে করবেন সেটা তো তুমি বলে দিলে, সমস্ত কিছু বলে দিলে। যারা যেতে পাচ্ছেন না কিছু ভাবার দরকার নেই, বাড়িতে বসে তো ওইভাবে করছেন। মায়ের বীজ মন্ত্র বা এগুলো আপনি ইন্টারনেটে খুঁজলে পাবেন, কিন্তু মায়ের একটা গৃহস্থের জন্য উপযুক্ত একটা বই মা লিখিয়েছে, ফ্রি অফ কস্ট পিডিএফ কপি পাবেন। পিডিএফ কপি আপনাদেরকে ফ্রি অফ কস্ট ওটা দিয়ে দেবে। ওখানে নর্মদাষ্টকম লেখা আছে, মায়ের যে সিদ্ধ বীজ মন্ত্র সেটা লেখা আছে। আপনি ওখানে যে প্রসেসটা বলছি সেই প্রসেসটাও লেখা আছে। তো আপনি প্রসেস দিয়ে শুরু করুন, তারপর দেখবেন আপনার নিজস্বতা একটা প্রসেস মা তৈরি করিয়ে নেবে। আর প্লিজ নিজেকে ছোট ভাবা বন্ধ করুন, আর লোকের কথায় গলে যাওয়া বন্ধ করুন। এ ধরুন এপিসোড দেখছেন তো, এরপর যেন প্রদীপ সাউকে না মনে থাকে, এরপর যদি মনে থাকে কেবল মাকে মনে থাকুক, আপনার যিনি ইষ্টদেব দেবী তাকে মনে থাকুক। প্রদীপ সাহু এরকম কত আসবে যাবে, চন্দনবাবু কত আসবে যাবে, আপনারও কতগুলো শরীর এসে গেছে, ভেতরে আপনার ইষ্টদেব দেবীর কাছে থাকুক। বেশি বাইরের শব্দ শুনতে শুরু করলে ভেতরের শব্দ চাপা পড়ে যায়। আপনি নিজের শব্দ শোনার চেষ্টা করুন, ভুল হোক ঠিক হোক সব ঠিক করছেন আপনি, শুধু আসনে বসুন একটু। আচ্ছা প্রদীপ, এক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা থাকতে পারে, অনেক কিছু অনুসন্ধান থাকতে পারে, সেক্ষেত্রে তোমার সঙ্গে বোধহয় মোবাইলে যোগাযোগ করে নেওয়াটা অনেক বেশি সুবিধাজনক। তুমি তোমার নাম্বারটা যদি বলতে চাও তাহলে খুব ভালো হতো। দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ লিখবেন 7044562279। যারা দেশের বাইরে থেকে দেখছেন তারা তো জানেন সামনে +91 বসিয়ে দিতে হবে। মায়ের সম্পর্কে আপনার যা যাবতীয় প্রশ্ন আছে হোয়াটসঅ্যাপ করবেন। 24 ঘন্টার মধ্যে শুধু ঘুমানোর টাইমটা বাদ দিয়ে আপনার প্রশ্নের আমি উত্তর দেব। মা সংক্রান্ত, মা নর্মদা সংক্রান্ত জায়গা থেকে আমি উত্তর দেব আপনাকে। আপনি নির্দ্বিধায় যে কোনো প্রশ্ন করতে পারেন। আমি জানি না সব মানে কঠিন গুচ্ছ, যদি আপনি অন্য কোনো সাধন পথের কথা জিজ্ঞাসা করেন তাতে হয়তো আপনার কাছে কান ধরে নেব আমি, কেননা সেদিকে আমার তেমন কিছু একটা নেই। মানে আমি হচ্ছে ওই যেমন চালাবে তেমন চলি আর কি, ওই দলের লোক। তো স্বাভাবিক কারণে সেই জায়গা থেকে জানি না কতটা কি বলতে পারবো, কিন্তু মা সংক্রান্ত যদি হয় সেটা মা ছেলের ব্যাপার আছে আমাদের, আমরা বুঝে নেব। আপনার প্রশ্নের উত্তর আমি আপনাকে দিয়ে দিতে পারবো। সাধক অলৌকিক রহস্য স্টুডিওতে বসে মা নর্মদার কৃপায় তার মানসিক পরিক্রমা করার সুযোগ পেলাম আমি নিজে, অবশ্যই প্রদীপের হাত ধরে। আমাদের এই সময়টুকু, মুহূর্তটুকু তোলা থাক এই নেট দুনিয়ায়, তোলা থাক আপনাদের স্মৃতিতে, তোলা থাক সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের ভিডিও লাইব্রেরিতে।
একটি মূল্যবান রত্ন হিসাবে। আজকের মতো আমি এই এপিসোড আপাতত শেষ করলাম, কারণ শেষ বলতে কিছু হয় না, একদম তাই। শুরু হবে তারপর থেকে আরও অনেক কিছুই। ভক্তির পথে থাকুন, জীবন খুব ছোট, তো স্বাভাবিক কারণে নিজেকে ভালোবাসুন, নিজেকে খোঁজার চেষ্টা করুন। আমার বক্তব্যে কোথাও যদি আপনার মনে কষ্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। বাদবাকি যদি ভালো লেগে থাকে তাহলে সেটা আমার মা নর্মদার জন্য। আর চন্দনদার সাথে থাকুন, কেননা বিকজ অফ চন্দনদা যে কাজ করছে, আপনাদের কমেন্ট, আপনাদের উৎসাহ আরও বেশি করে উৎসাহিত করে। এটা দরকার হয়, একজন এই ধরনের কাজকর্মের ফিল্ডে যারা আছে তাদের দরকার হয়। আপনারা ওনার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ওনার পাশে থাকুন। এর সাথে যে বিষয়টি আপনাদের কাছে বলার, সেটি হলো প্রদীপ সাহুর একটি নিজস্ব ইউটিউব চ্যানেল আছে এবং সেই চ্যানেলটির নাম প্রদীপ সাহু। আপনারা যদি ইউটিউব সার্চে গিয়ে প্রদীপ সাহু নর্মদা লেখেন তাহলে অবশ্যই আপনাদের হোম পেজে তার চ্যানেলটি দেখা যাবে। আমি আশা করব পরবর্তী ক্ষেত্রে সাধক অলৌকিক রহস্য চ্যানেল দেখার সাথে সাথে আপনারা প্রদীপ সাহুর এই অতি মূল্যবান চ্যানেলটিও আপনাদের দৃষ্টিগোচরে রাখবেন। আমি বিদায় নিচ্ছি প্রদীপ সাহুর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা নর্মদা, নর্মদে হর। নমস্কার, নর্মদে হর।